স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় 5 জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাত 1টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলার চাঁদ উদ্যানের লাউতলা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। লাউতলা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর 2 সদস্য। সাংবাদিকদের এসব তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার AK মেহেদি হাসান। এক পর্যায়ে ফায়ার থেমে গেলে আমরা 9 নম্বর বাসায় ঢুকে পড়ি। তাতে 5 জনকে বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি। তাদেরকে সহকারে আমরা বাসা ছাদে উঠি। ছাদে ওঠার পর আমরা 2টো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায়। তাদের কাছে একজনের হাতে একটা আমরা .22 বরের পিস্তল দেখতে পাই, আরেকজনের কাছে আমরা চাপাতি দেখতে পাই। পরে পুলিশ জানায় মরদেহ দুটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে হাসান নামে এক যুবককে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা হাসানকে উদ্ধার করে পথের হাট এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। রাত 12টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা হাসানকে মৃত ঘোষণা করেন। হাসানের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। 5ই আগস্টের পর থেকে আধিপত্য, চাঁদাবাজি ও রাজনৈতিক দ্বন্দ্বে রাউজানে অর্ধশত গোলাগুলির ঘটনা ঘটেছে। চাঁদা না পেয়ে দিন দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর গত 15ই ফেব্রুয়ারি সাবেক ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ বাবুকে গুলি করে দুর্বৃত্তরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মামলায় 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খান জাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মামলা করেন নিরাপত্তা পরিদর্শক। এদিকে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা সহ 6 দফা দাবি পূরণ না হয় আজ ক্যাম্পাসে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা। এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেট সভায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার 2 পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কুয়েট। আহত হন অর্ধশতাধিক। এজন্য ছাত্রদলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। তিস্তা উন্নয়ন প্রকল্প চীনের সাথেই করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছেন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ। আর পানি সম্পদ বিশেষজ্ঞরা বলছেন তিস্তা নদীর উন্নয়নের জন্য এই প্রকল্প জরুরি। মহাপরিকল্পনার মাধ্যমে চীনের হোয়াংহো নদী ও সুকিয়ান সিটির আদলে তিস্তার 2 পার্কে আধুনিকভাবে গড়ে তোলা হবে। বাঁধের 2 পাশে থাকবে মেরিন ড্রাইভ, তৈরি হবে আধুনিক সেচ প্রকল্প ও যন্ত্রপাতি সমৃদ্ধ কৃষি খামার। একই সঙ্গে নদীর 2 পারে গড়ে উঠবে তিস্তা স্যাটেলাইট শহর। এসব কিছুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চীন করেছে গত কয়েক বছর ধরেই। গত মাসে চীন সফরে এ নিয়ে আলোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 5 জেলার মানুষ সোম ও মঙ্গলবার আন্দোলন করে তিস্তা পারে। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীন যেহেতু এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছিল, তাই খুব শিগগিরই তাদের সাথে কাজ আগাবে। আমরা দেখেছি যে এর আগে যে মাস্টার প্ল্যানটা হয়েছে ওইটা আসলে চীন সরকার কর্তৃকই টেকসই বা ফিজিবল মনে করা হয়নি। এখন একটা পরিকল্পনা হবে, এইটার কারণে কিন্তু তিস্তা নদীতে অন্যান্য ইন্টারভেনশনগুলো সেরকমভাবে হচ্ছে। সেই সমঝোতা স্মারকের সময় বাড়ানো হচ্ছে, তার অর্থ হচ্ছে চীনের সাথে যে সমঝোতাটা আমাদের আছে আমরা সেটাকে ভিত্তি ধরে এগোচ্ছি।
কিন্তু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়ান জানান, চীন প্রস্তুত, তবে এখনও বাংলাদেশ কিছু জানায়নি। We are still waiting for response of Bangladesh side regarding China proposal. পানি সম্পদ বিশেষজ্ঞ সাইফুল ইসলাম বলছেন, চীনের তিস্তা প্রকল্প এবং ভারতের সাথে তিস্তা নিয়ে চুক্তি দুটো আলাদা বিষয়, তা সবাইকে স্পষ্ট করে বুঝতে হবে। এই দুইটা আসলে একটু আলাদাই জিনিস এবং দুইটাকে আসলে ডিল করতে হবে সেপারেটলি। গুলিয়ে ফেলাটা ঠিক হবে না, কারণ আমরা আসলে আমাদের জন্য হয়তো দুইটাই দরকার, যেহেতু ডেভেলপমেন্টও আমাদের একটা ওই অঞ্চলে আমরা জানি যে নদী ভাঙনের ফলে অনেক রকম ক্ষতির সম্মুখীন হয় মানুষ, পাশাপাশি আবার নদীর স্বাস্থ্য এবং নদীর প্রবাহ রক্ষা করা সেটাও অত্যন্ত জরুরি। এখন কত দ্রুত এবং কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন হয় সেটি দেখার অপেক্ষায় তিস্তাপাড়ের মানুষ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। তিস্তা রক্ষায় গতিশীল আন্দোলনে জাতীয় মত সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন নদী গবেষকরা। তারা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি। এরই মধ্যে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীন সহ সংশ্লিষ্টরা নড়ে চড়ে বসেছে। এদিকে কর্মসূচিতে বিএনপি সহ মিত্র দলের অংশগ্রহণ ও তারেক রহমানের প্রতিশ্রুতি আশা জাগিয়েছে তিস্তা পারে। তবে স্বপ্ন দেখিয়ে বিষয়টিকে যেন আবারও রাজনৈতিক ইস্যু বানানো না হয়, এমন দাবি তাদের। তিস্তা তীরের কান্না স্পর্শ করেছে রাজনৈতিক সহ সবার হৃদয়। তাই জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে লাখো জনতার ঢেউ। ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচিতে উত্তরের ১১ পয়েন্টে যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা। সবার কণ্ঠে উচ্চারিত হয় অধিকার বঞ্চিত মানুষের দাবি। সংস্কার নির্বাচন ইস্যু ছাপিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রাধান্য পায় তিস্তার দুর্দশা। এতে আশার আলো জ্বলে ওঠে নদী পাড়ে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যেই যেন একটা চূড়ান্ত বাস্তবায়ন রূপ ধারণ করে। বারবার কথা দিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। আমরা চাই এটা বাস্তবায়িত হোক। শুধু আশা বা আশ্বাস নয়, সমাধানের নামে তিস্তাকে রাজনৈতিক ঢাল না বানানোর দাবি সবার। তারা রাজনৈতিকভাবে কোনো ফায়দা নিতে না পারে, তাদের কাছে একটাই দাবি, আমাদের এই নদীকে বাঁচাতে হবে। রাজনৈতিক সংবেদনশীলতা সৃষ্টি হওয়ায় তিস্তা সমস্যা সমাধানের আশা করছেন নদী গবেষকরা। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আন্তর্জাতিকভাবে এই আন্দোলনটা কিন্তু সাড়া ফেলেছে। তাই এতে আমার মনে হচ্ছে যে তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারবো। ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টা ব্যাপী যেই কর্মসূচি গ্রহণ করেছিলেন, এর ভিতর দিয়ে তিস্তা নদী পারে নতুন করে আশার সঞ্চার হয়েছে। নদী আন্দোলনের নেতারা মনে করেন, বৃহৎ এই কর্মসূচিতে কূটনৈতিক চাপ ও রাজনৈতিক দায়বদ্ধতা তৈরি হয়েছে। এবারের এই আন্দোলন তিস্তা পারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলন ব্যাপক গণজাগৃতির সৃষ্টি করেছে। শহরের ৫ জেলার শহরের রাজনৈতিক শক্তি এই আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্দোলন একটি গতি পেয়েছে। তিস্তা ইস্যুতে বিএনপির আন্দোলন নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা হলেও নেতারা বলছেন, জনগণের দাবি আদায়ে সোচ্চার তারা। বিএনপি তো একটা জনবান্ধব রাজনৈতিক দল, সুতরাং জনবান্ধব রাজনৈতিক দলের প্রধানের কর্তব্য এবং দায়িত্বের মধ্যেই পড়ে জনগণের বিপদ দুঃখ দুর্দশার ব্যাপারে সোচ্চার হওয়া। সেই দায়িত্ব থেকে উনি এখানে সংহতি প্রকাশ করেছেন। ৫ দশক ধরে তিস্তা ঘিরে দুঃখ দুর্দশা লাঘবে আন্দোলন সংগ্রামের সোচ্চার ক্ষতিগ্রস্ত মানুষ বারবার হন আশাহত। অভ্যুত্থান পরবর্তী বিএনপি তাদের দাবিতে নতুন মাত্রা দেয়ায় সৃষ্টি হয়েছে নতুন আশা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। দেশের ৪১টি ভাষার মধ্যে ১৪টি হারিয়ে যাওয়ার পথে। কোনো ভাষা টিকে আছে মাত্র ২ জনের মুখে, আবার ৬ জনের মুখে টিকে আছে সারা বিশ্বের একমাত্র ভাষা। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব ভাষা টিকে রাখতে রাষ্ট্রীয় যথাযথ পরিকল্পনা না থাকায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। এভাবে চলতে থাকলে আরও অনেক ভাষা হারিয়ে যাওয়ার শঙ্কা তাদের। দুই বোন ভেরোনিকা কেরকেটা ও খ্রিস্টিনা কেরকেটা, একজনের বয়স ৮০, আরেকজনের ৭৫। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এই দুই বৃদ্ধা মারা গেলে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে খারিয়া নামের ভাষাটি। কারণ দেশে এই ভাষায় পুরোপুরি কথা বলতে পারেন শুধু এই দুইজনই। লাগে মনটা থোড়া দুঃখ লাগে, শালা আমি বলতে পারি, অন্য এই যে আমার ছেলেই বলতে পারে না, আর কি করে বুঝাই মোতারে। আমরা যা পারি দুই বোনেই পারি। আমাদের এই যে ছোট ছোট নাতি আছে, আমরা কিছু কিছু সময় আলাপ করি তাদের সঙ্গে। আমাদের নাতিগুলা
বুঝতে পারে। আমাদের ভাষা কথা বললে এরা হাসে। আরেকটি ভাষা রেংমিটচা। এই ভাষায় সারা বিশ্বে কথা বলতে পারাদের মাঝে বেঁচে আছেন মাত্র 6 জন, যারা থাকেন বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে। এই 6 জন মারা গেলে পৃথিবী থেকেই হারিয়ে যাবে রেংমিটচা ভাষাটি। রেংমিটচা থং রেংমিটচা প্রেন সুমগম নিংবো লাইক রেংমিটচা থং নম প্রেন না দলে হিনাং হিতকে জামকম দুকো থুই মা তো খলের প্লান মা যেটা খতে মিতাং প্লান। এই 6 জন না থাকলে কিন্তু বাংলাদেশ থেকে পুরো রেংমিটচা ভাষা হারিয়ে যাবে, এটা কিন্তু খুব খারাপ লাগছে। ভাষার জন্য প্রাণ দেয়া এই দেশে এমন করুণ পরিণতি অনেক ভাষার। গবেষণায় দেখা গেছে বাংলাসহ মোট 41টি ভাষার মধ্যে 14টি ভাষাই এভাবে হারিয়ে যেতে বসেছে, যার প্রায় সবই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। নির্ধারিত ভাষার লোক কমে যাওয়া, মাতৃভাষায় পড়াশোনার সুযোগ না থাকা, ব্যবহারিক জীবনে প্রয়োগের সুবিধা কম এবং সচেতনতা না থাকায় হারাতে বসেছে এসব ভাষা। তো মায়ের কাছ থেকে যে কথাবার্তা আমরা ছোটবেলায় শুনি, এরপরে 5 বছর 6 বছর পরে আমরা যে লেখাপড়া করি, এখানে কিন্তু আমাদের ভাষা নেই, মাতৃভাষার কোনো চর্চা নেই। তো যদি লিখিত রূপ দেওয়া যায়, এমনকি পিওর ভাষা, আমাদের ভাষাগুলো তো মিশ্রণ হয়ে গেছে, এই ভাষাগুলো যদি আমরা অনায়াসে এখন আমরা ব্যবহার করতে পারি, তাহলে এটা আমার মনে হয় সংরক্ষণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র পরিসরের ভাষাগুলোকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় কোনো পদক্ষেপই যথাযথ ছিল না। আমরা অতীতে দেখেছি যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার, কিন্তু সেইটাও আন্তরিকভাবে বাস্তবায়ন করা হয়নি কোনোভাবে হোক। এই ভাষাগুলোর প্রতি কে মনোযোগী হবে, কেন হবে, কিভাবে হবে, এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে চলে আসে। এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাতৃভাষার উন্নয়ন, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উন্নয়ন, এ বিষয়ে কোনো ইতিবাচক পরিবর্তন বা কোনো ইতিবাচক কিছু দেখছি না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে, এসব ভাষা টিকিয়ে রাখতে শিক্ষায় সম্পৃক্তের পাশাপাশি নানা পরিকল্পনা নিচ্ছেন তারা। বাংলাদেশে 14টি ভাষা বিপন্ন অবস্থায় আছে, তার মধ্যে কিছু কিছু ভাষা আছে অধিক বিপন্ন, একটা আইসিইউতে যাওয়ার মতো অবস্থা। সেই ভাষাগুলো নিয়ে আমরা কাজ করছি, বিশেষ করে পাত্র, কন্দ, রেংমিটচা, খাড়িয়া, আমরা এই ভাষাগুলো ডকুমেন্টেশনের কাজ করছি। 8টা ভাষার মাত্র লিপি আছে, আর বাকি ভাষা নাই। তার মানে যে ভাষা লিপি নাই, ওই ভাষা তো আসলে ওই অর্থে চর্চা হচ্ছে না। ইউনেস্কোর তথ্যমতে প্রতি 14 দিনে সারা বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা। এই অবস্থা থেকে উত্তরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষার গুরুত্ব বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল গাড়ি নিলামে তুলেও কাঙ্ক্ষিত দর পায়নি কাস্টমস। প্রথম দফায় নিলামে তোলা 24টি গাড়ির মধ্যে দর পায় 14টি, বাকি 10টি নিলামে কেউ আগ্রহ দেখায়নি। এসব গাড়ি আবার নিলামে তোলা হবে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের কারশেডে পড়ে থাকা বিলাসবহুল গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিল সাবেক সংসদ সদস্যরা। সরকারের পট পরিবর্তনের পর সংসদ ভেঙে দেওয়া হলে শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। পরে সাবেক সংসদ সদস্যদের 24টি সহ 44টি গাড়ি নিলামে তোলা হয়। প্রতিটি নতুন ল্যান্ড ক্রুজার গাড়ি সাবেক সংসদ সদস্যরা 95 লাখ থেকে 1 কোটি টাকা পরিশোধ করে আমদানি করেছেন। নিলামে প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় 9 কোটি 67 লাখ টাকা। নিয়ম অনুযায়ী প্রথম নিলামে এই দরের 60% বা তার বেশি যিনি সর্বোচ্চ দর দেবেন তার কাছে বিক্রি করার সুযোগ রয়েছে। এ হিসাবে ন্যূনতম 5 কোটি 80 লাখ টাকা দর পড়লে বিক্রির সুযোগ রয়েছে। তবে সাবেক সংসদ সদস্যদের কোনো গাড়িতেই এত দর পড়েনি। আমাদের যেটা হিসাব আমরা করেছি এগুলো 60% কাভার করে নাই। পরবর্তীতে এগুলো যখন নিলাম কমিটি তুলবে, নিলাম কমিটি এটা সিদ্ধান্ত নেবে। আমরা পরবর্তী নিলামে যখন এটা তুলব, আমরা আশা করছি তখন এইগুলো আমরা বিক্রি করতে পারবো এবং তখন একটা ভালো সাড়া পাবো। নিলামে সাবেক সংসদ সদস্য SM কামাল হোসেন ও সাদ্দাম হোসেন পাভেলের ফেলে যাওয়া গাড়িতে সবচেয়ে বেশি দর পড়েছে। 2 গাড়িতে সর্বোচ্চ 3 কোটি 10 লাখ টাকা দর উঠে। এলসি বিল হচ্ছে 1 কোটি 30 লক্ষ টাকা। ওটা এলসি মার্জিন আপনি দেখলে 1 কোটি 30 লাখ টাকা দিয়ে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি হিসেবে আনছে এই গাড়ি, কিন্তু কোনো আমদানিকারক কি ল্যান্ড ক্রুজার 2024-এ এত টাকা দিয়ে আনছে? অবশ্যই না। শুল্কমুক্ত সুবিধায় 31টি গাড়ি এসেছে, কিন্তু আমদানিকারকদের ঠিকানা জটিলতায় 60টি গাড়ি এবার নিলামে তোলা যায়নি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম জিসান হত্যা নিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।
গত বছরের 30 জুলাই খুনের পরদিন একটি মামলা করলেও 5 আগস্টের পর আবার আদালতে নালিশি মামলা করেন তিনি। সেখানে প্রথম মামলায় থাকা 2 আসামি সহ আরও 28 জনকে যুক্ত করা হয়, যাদের অধিকাংশই ব্যক্তিগত আক্রোশের শিকার বলে অভিযোগ উঠেছে। গত বছরের 30 জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নে ছুরিকাঘাতে খুন হন তৌহিদুল ইসলাম জিশান। তিনি ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। ঘটনার পরদিন পূর্ব শত্রুতার জেরে হত্যার অভিযোগে মামলা করা হয়। তবে গত 5 আগস্টের পর আদালতে সিআর বা নালিশি মামলা করেন নিহতের বাবা আলমগীর মোল্লা। সেখানে প্রথম মামলায় থাকা 2 আসামি সহ আরও 28 জনকে যুক্ত করা হয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নির্দেশে জিশানকে মারধর ও ছুরিকাঘাত করার পর হত্যা করা হয় বলে অভিযোগে বলা হয়। অভিযোগ উঠেছে, পরে আসামি করা অধিকাংশ ব্যক্তিগত আক্রোশের শিকার। তালিকায় নাম দেওয়া হয়েছে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করা ব্যক্তিদেরও। বাদ যাননি 70 বছরের ব্যবসায়ীও। 2 বন্ধুর মধ্যে মারামারি থেকে হত্যাকাণ্ড দাবি করে স্থানীয়দের অনেকে বলছেন, মামলা দেওয়ার পর সবার কাছ থেকে প্রায় 30 লাখ টাকা চেয়েছেন মামলার বাদী। আমি বাজে প্রস্তাবে রাজি না হওয়াতে আমার হাজব্যান্ডের ওনার ছেলের মার্ডার মামলার মধ্যে আসামি করছে। সাধারণ লোক, সে জিম্মি করার পরে সবার কাছ থেকে 30 লক্ষ টাকা দাবি করে। টাকা আদায়ের লক্ষ্যে 28 জনের নামে সে একটা মিথ্যা মামলা দায়ের করে। আমার বাবা প্রায় 70 বছর বয়সী, একদম সাধারণ একজন ব্যবসায়ী, শুধু চাঁদা না দেওয়ার কারণে এরকম হয়রানি করতেছে। জিশানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বন্ধু মাহিন ইসলাম অঙ্কন ও রাব্বি। নতুন মামলায় 3 নম্বর আসামি অঙ্কন। আমরা ওরা মেডিকেল নিয়ে গেছি, অ্যাম্বুলেন্সে করে। ওর আব্বুও গেছিল আমাদের সাথে। আমরা ওর আব্বুর সাথে বিড়ি না দেখি চাঁদাবাজি শুরু করছে, এই জন্য আর ওর সাথে যাই না। না যাওয়ার কারণে পরবর্তীতে আরো 28 জনের নামে, প্রথম তো যেমন নাইমের আব্বুর নামে মামলা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিহত জিশানের বাবা। অঙ্কন চাইছিল জিশানকে সরাই দিয়া সেই জায়গাটায় যাইব, জিশানকে সরানোর মতো ক্ষমতা অঙ্কনের ছিল না। এই জন্য সেই আওয়ামী লীগের সমস্ত লোকের সহযোগিতা নিয়ে এই অঙ্কনটাকে নিয়ে আওয়ামী লীগের আতুড়াই দিছে এই আন্দোলন থেকে আওয়ার পরে। বাদীর চাঁদা দাবির বিষয়ে এখনো লিখিত অভিযোগ পায়নি রূপগঞ্জ থানা পুলিশ। বাদী টাকা যদি চায়, ধরেন আপনার নাম ভাঙে বা আপনি মনে করেন এখানে কোথাও গিয়ে টাকা চায় বা পয়সা চায়, এটা তো আসলে আমাদের দেখার তো আমাদের নলেজের বাইরে। মামলায় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের বাইরের খবর। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজেপির বিধায়ক রেখা গুপ্তা। তিনি হবেন দিল্লির 4র্থ নারী মুখ্যমন্ত্রী। নির্বাচনে শালিমার বাগ কেন্দ্র থেকে জয়লাভ করেন রেখা। স্থানীয় সময় বেলা 12টায় রামলীলা ময়দানে শপথ নেবেন রেখা গুপ্তা সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। আমন্ত্রণ জানানো হয়েছে আম আদমি পার্টির সাবেক 2 মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও অতিশী সিংকে। একটি গাছের বয়স 3000 বছর। শুনতে অবাক লাগলেও এটিই বাস্তবতা। এমনকি এখনও জলপাই ধরে গ্রিসের এই গাছটিতে। রোমান সাম্রাজ্যের পতন থেকে শুরু করে 2004 সালে এথেন্স অলিম্পিক্স আয়োজনের মতো বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গাছ। গাছ পৃথিবীর প্রকৃতি ও পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান এবং এই গাছ মানুষের সবচেয়ে উপকারী বন্ধু। গবেষকরা বলছেন, গাছের সঙ্গে কথা বললেও মন ভালো হয়ে যায়। গাছ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু মানুষের উপকারী করে যায়, বিনিময়ে চায় শুধু একটু যত্ন। তবে পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যারা হাজার হাজার বছর ধরে বেঁচে রয়েছে, সাক্ষী হয়েছে অনেক ইতিহাসের। গ্রিসের কৃতি দ্বীপে বুফস গ্রামে 3000 বছর আগে বাণিজ্যিকভাবে জলপাই উৎপাদন শুরু হয়। দ্বীপটিতে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি জলপাই গাছ। গাছটির বয়স আন্দাজ করা কঠিন। কাণ্ডের সবচেয়ে ঘন শক্ত অংশের ব্যাস 15 ফুট পেঁচানো। তবে গাছের রিং বা ঘের দেখে বোঝা যায় এটি অন্তত 2000 বছর পুরনো। এতগুলো বছর কোনো গাছের বয়স হলে এই ধারণা করা খুবই স্বাভাবিক যে গাছটি হয়তো শুকিয়ে খটখটে হয়ে গেছে, কিন্তু তা নয়। কলম করা গাছগুলো জলপাই উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করেছে। 2004 সালে এথেন্স অলিম্পিক বিজয়ীদের মাথায় একটি মুকুট শোভা পায়, পুরনো রাজস্বিক প্রথা ফিরিয়ে আনতে, যেখানে ব্যবহার করা হয় এই জলপাই গাছের ডাল।
ভুভস গ্রামের জলপাই গাছগুলো এখনও বেশ সুরক্ষিত। এটি বিশ্বের একমাত্র প্রাচীন গাছ নয়। ক্যালিফোর্নিয়ার গ্রেট বেসিন ব্রিস্টল কোন পাইন বা পাইনাস লনজেভা গাছের বয়স 4854 বছর। এছাড়া লেবাননে দ্য সিস্টার্স অথবা সিস্টার্স অলিভ ট্রিজ অফ নোয়া নামের আরেকটি জলপাই গাছের বয়স 6000 বছর। হাজার হাজার বছরে অগণিত যুদ্ধ, মহামারী, খরা, দাবানল মোকাবিলা করে এই গাছগুলো সগর্বে মাথা উঁচু করে এখনও দাঁড়িয়ে আছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।